নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ভাবনাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আচ্ছা, ভোট আমরা সবাই দিতে যাই, কিন্তু ভোট আমরা কেন দিই? এই ভোট দেওয়ার দরকারই বা পড়লো কেন? আপনারা নিশ্চয়ই শুনেছেন, ভোটে জিততে গেলে 300 সিট চাই, 400 সিট চাই। এই সিটগুলোই বা গঠন হয় কি করে? আমরা অনেকেই বলে থাকি যে নোটাতে ভোট দেবো। আচ্ছা, নোটাটা কি? নোটাতে ভোট দিলে তার আলটিমেট ফলাফলটা কি হয়? এই সব নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব, কিন্তু তার আগে কিছু কথা বলে নিতে চাই, বিশেষ করে যারা আমার মায়ের বয়সী মহিলারা আছেন তাদেরকে। কারণ ছেলেরা তাও রাস্তাঘাটে বেরিয়ে এইসব নিয়ে কম বেশি আলোচনা করে, কিন্তু মহিলারা বাড়ি বসে ওই দু একটা সিরিয়াল অথবা গানের অনুষ্ঠান ছাড়া তেমন কিছু দেখেন বলে আমার অন্তত মনে হয় না। আচ্ছা, এগুলো কি আপনাদের জানার দরকার নেই? কারণ আমাদের দেশে ছেলেদের যতটা অধিকার আছে, মহিলাদেরও ততটাই তো অধিকার আছে, তাই না? তাহলে মহিলারা, মানে আমার মাকে দিয়ে আমি বলছি, যখন আমি বাড়িতে এইসব নিয়ে আলোচনা করি তখন আমার মা বলবে কি, চুপ চুপ এইসব নিয়ে বেশি আলোচনা করিস না। আমি বলি কেন আলোচনা কেন করবো না? আলোচনা করা আবার কবে থেকে খারাপ জিনিস হয়ে গেল? আলোচনা করলেই না তবে নতুন জিনিস জানতে পারবো। যেমন ধরুন, আমি একদিন একটা বন্ধুর সাথে আলোচনা করছি সিগারেট নিয়ে। ওর সাথে আলোচনা করতে করতে জানতে পারলাম সিগারেটের ফিল্টার নাকি প্লাস্টিকের হয়। সেটা নিয়ে আমি একটা এপিসোডও তৈরি করি, আপনারা চাইলে দেখতে পারেন, আমি ডেসক্রিপশানে এর লিঙ্কটা দিয়ে দেবো। তবে যাই হোক, আজকের টপিক ভোট রিলেটেড, তো এবার ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। আচ্ছা, ভোট কি? ভোট হলো একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমরা একজন ব্যক্তিকে সরকারি পদে থাকার জন্য বেছে নিই। তোমরা বলবে এটা নয় বুঝলাম, কিন্তু কথা হচ্ছে ভোট দিয়ে কী হবে? বিশেষ করে তোমরা যারা নতুন ভোটার আছো তারা এটা ভাবছো তো। তোমরা ভাবছো ও ভোট নিয়ে মাথা না ঘামিয়ে তার থেকে ভালো একটু রিলস দেখি, গেম খেলি, কি এরকম ভাবছো? তাহলে বলি, ভারতীয় নির্বাচনে কেন আমাদের ভোট দেওয়া উচিত? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা কি জানো, এই প্রক্রিয়ায় অংশ নেওয়া মানেই হচ্ছে তুমি একজন সম্পূর্ণ নাগরিক। এটা তোমার বাধ্যতামূলক দায়িত্ব। আমাদের সংবিধান অনুযায়ী আমাদের, মানে ভারতবর্ষ হলো কতগুলো রাজ্যের একটা সংগঠন। শুধু তাই নয়, আমাদের দেশ সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক প্রজাতন্ত্রও কিন্তু। আমাদের গণতন্ত্রের মূল ভিত্তি হলো অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, এই মুহিমের অংশ। এই কথাগুলোর মানে একটাই, আমাদের দেশ কোনো রাজা বা ডিক্টেটর দ্বারা পরিচালিত হয় না। আমাদের দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। এর মানে হচ্ছে আমরা, মানে নাগরিক দ্বারা পরিচালিত। নাগরিকই হচ্ছে সর্বোপরি। কথায় আছে না, জনতা জনার্দন, ওটাই। সঠিক নেতা নির্বাচনের জন্য কিন্তু এই ভোট দেওয়াটা খুবই জরুরি। ভাবুন, আপনি যদি বর্তমান সরকারের কাছ থেকে কোনোভাবে অসন্তুষ্ট থাকেন, আর আপনি যদি আপনার পছন্দ মতো সরকারকে বেছে নিতে না পারেন, তাহলে পরিশেষে যদি আমাদের দেশকে আমরা খারাপ প্রশাসনের হাতে ছেড়ে দিই, তাহলে ভুল ভোট দেওয়া বা না দেওয়া সেটা কিন্তু কোনো ম্যাটারই রাখে না। সেটা কিন্তু পুরোপুরিভাবে আমাদের দোষ। একটা কথা জানবেন, এই ভোট আমাদের ভারতবর্ষে যত সম্প্রদায় রয়েছে, এই সম্প্রদায়গুলোর মধ্যে সামাজিক মিলন এবং ঐক্যের প্রচার করে। প্রাচীন গ্রিস এবং রোমে প্রথম দিকে নির্বাচনের জন্য এই প্রক্রিয়া ব্যবহার করা হতো, এবং মধ্যযুগে রোমের সম্রাট এবং পোপের মতো শাসককেও নির্বাচনের জন্য এই প্রক্রিয়া ব্যবহার করা হয়েছিল। আবার বাংলার পাল রাজা গোপাল সামন্ত প্রধানের গ্রুপ দ্বারাই কিন্তু নির্বাচিত হয়েছিল। এই ধরনের নির্বাচন অঞ্চলের সমসাময়িক সমাজের মধ্যে খুবই সাধারণ ছিল। তাছাড়া চোল সাম্রাজ্যের 920 খ্রিস্টাব্দের দিকে উথিরামেরু, যা বর্তমান নাম আমরা তামিলনাড়ু বলে জানি, সেই গ্রামের কমিটির সদস্য নির্বাচনের জন্যও কিন্তু এই ভোটিং সিস্টেম ব্যবহার করা হতো। আমরা কথায় কথায় বলি ভোট আমাদের মৌলিক অধিকার। আচ্ছা, এই কথাটা কতটা ঠিক? সত্যি কি ভোট আমাদের মৌলিক অধিকার? কারণ কোনো থার্ড পার্সন যদি এই ব্যাপারে আমাদের জিজ্ঞেস করে আর আমরা যদি ঠিকঠাক অ্যান্সার না দিতে পারি, তাহলে এর থেকে লজ্জার কি কিছু হবে? ভাবুন, আপনি রোজ সকালে সবজি কিনতে যান আর সবজির ব্যাপারে আপনি জানেন না, তাহলে কেমন হবে ব্যাপারটা? সেরকম। তাই আসুন এই ব্যাপারে জেনে নিন। এটা অনেকদিন থেকে একটা ডিবেট ছিল, ভোট আমাদের মৌলিক অধিকার না সাংবিধানিক অধিকার। কিন্তু কিছুদিন আগে সুপ্রিম কোর্টের একটা রায়ে স্পষ্ট করে দিয়েছে যে ভোট আমাদের সাংবিধানিক অধিকার। এখন এই রায়ে প্রশ্ন উঠেছে যে কেন ভোট আমাদের সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার নয় কেন? কারণ মৌলিক অধিকার আসে সাংবিধানিক অধিকার থেকে, তাই সব মৌলিক অধিকার কিন্তু সব সাংবিধানিক অধিকার নয়।
কারণ অন্য আরও সাংবিধানিক অধিকার আছে তাই। ভোটের অধিকারটি ভারতীয় সংবিধানে 326 অনুচ্ছেদের অধীনে উল্লেখ করা হয়েছে এবং দেশের সর্বোচ্চ আইন সংস্থা অনুযায়ী সংবিধানে উল্লেখিত কোনো আইন বা অধিকার কোনো নির্দিষ্ট বিভাগের অধীনে নয়, তাই এটিকে সাংবিধানিক অধিকার বলে। আপনারা এক কথা এটা বলতে পারেন, যেহেতু ভোটের অধিকারটি সংবিধানের অধীনে উল্লেখ করা হয়েছে এবং মৌলিক অধিকারের বিভাগে নয়, তাই এটিকে সাংবিধানিক অধিকার বলে। আচ্ছা, ভোট দেওয়াটা কেন গুরুত্বপূর্ণ জানেন? প্রত্যেকটা মানুষের সমান অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করতে। তাছাড়া ভোট আমাদের আইন, নীতি, বাজেট এবং কর্মসূচি এই সব ধরনের বিষয়গুলোকে কিন্তু প্রভাবিত করে। এই নির্বাচন আমাদের কাছে নতুন বিষয়গুলোকে নজরে আনার সুযোগ করে দেয়। কি ভাবছেন, একজন ভোট না দিলে কি যায় আসে? একটা ভোট ইম্পর্টেন্ট নয়? তাহলে এই রিপোর্টটা দেখুন। 2004 সালে কর্ণাটকে বিধানসভা নির্বাচনে একজন প্রার্থী মাত্র একটি ভোটে জয়ী হন। আরেকটি ঘটনা, রাজস্থান কংগ্রেসের প্রধান সিপি যোশী 2008 সালের বিধানসভা নির্বাচনে একটা ভোটে হেরেছিলেন। ইলেকশন প্রসেসের ব্যাপারে জানার আগে প্রথমে জেনে নিই কীভাবে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্ট্রাকচারটা গঠিত হয়। ভারতীয় সংবিধান অনুযায়ী আমরা ফেডারেল স্ট্রাকচারকে ফলো করি। এই ফেডারেল স্ট্রাকচার দুই ধরনের গভর্নমেন্ট নিয়ে গঠিত হয়, একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, আরেকটি হচ্ছে স্টেট গভর্নমেন্ট। আসুন আগে জেনে নিই সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপারে। পার্লামেন্ট অফ ইন্ডিয়া মানেই হচ্ছে ভারতীয় সংসদ। এই পার্লামেন্ট অফ ইন্ডিয়া দুটি হাউস নিয়ে গঠিত হয়, একটা হচ্ছে রাজ্যসভা আপার হাউস, আরেকটি হচ্ছে লোকসভা লোয়ার হাউস। পার্লামেন্ট এই দুটি হাউস নিয়ে ল তৈরি করে। এই ল পাস হলে তারপরে প্রেসিডেন্ট দ্বারা পুরো দেশে অ্যাপ্লাই করা হয়। আমাদের সংবিধান অনুযায়ী আমাদের রাজ্যসভাতে ম্যাক্সিমাম 250টি মেম্বার থাকতে পারে, যা এখন আছে 245টি মেম্বার। ঠিক একইভাবে আমাদের লোকসভাতে ম্যাক্সিমাম 550টি মেম্বার থাকতে পারে, যা এখন আছে 545টি মেম্বার। এই সব মেম্বার একসাথে আমাদের হাউস অফ পার্লামেন্টে ল রিলেটেড বিভিন্ন বিষয়ে ডিসকাশন করে। এই মিটিংটা হয় কিন্তু প্রেসিডেন্টের আন্ডারে। এই মিটিংটা ডাকা বা না ডাকা পুরোপুরি কিন্তু ডিপেন্ড করে প্রেসিডেন্টের ওপর। তো যাই হোক, আমরা এটা তো বুঝলাম আমাদের পার্লামেন্ট কীভাবে গঠিত হয়, কিন্তু আমাদের মেন ফোকাস হলো আমাদের এই পার্লামেন্টে মেম্বার কীভাবে গঠিত হয়। তাহলে আসুন জেনে নিই আমাদের টাইপস অফ ইলেকশনের ব্যাপারে। আমাদের জেনারেলি 3টে টাইপের ইলেকশন হয়, একটা হচ্ছে রাজ্যসভা ইলেকশন, একটা হচ্ছে লোকসভা ইলেকশন, আরেকটি হচ্ছে আমাদের স্টেট অ্যাসেম্বলি ইলেকশন। লোকসভার কথা বললে এটা প্রতি 5 বছর অন্তর অন্তর হয়, আর লোকসভার মেম্বারদের ডাইরেক্ট ভোটিং করে ভারতীয় নাগরিক দ্বারা নির্বাচিত করা হয়। আগেও আমি বলেছি এই ইলেকশানে 545টা সিট থাকে, যার মধ্যে 2টো সিট অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটিকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া দ্বারা নমিনেট করা হয়, আর বাকি 543টা সিটসের মধ্যে অ্যাকচুয়ালি এই ভোটিংটা হয়। এই সিটগুলোকে ভারতের বিভিন্ন অঞ্চলের মধ্যে ভাগ করে নাম্বার অফ সিট অ্যালোকেট করা হয়, আর এই প্রতিটা রাজ্যের কিন্তু সিট ফিক্স থাকে। আর এই সিটসের জন্য প্রতিটা এরিয়া থেকে তাদের দলের ক্যান্ডিডেট নির্বাচনের জন্য দাঁড়ায়, যা আলাদা আলাদা পার্টিকে রিপ্রেজেন্ট করে। ভোটিং হওয়ার পরে যে পার্টি 50%-এর বেশি সিটে জিতে যায়, তখন সেই পার্টির সরকার গঠন হয়। মানে 543টা সিটসের মধ্যে 50% মানে 272টি সিটসের প্রয়োজন হয়, এবং উইনিং পার্টির মেম্বারদের মধ্যে একজনকে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হিসাবে ঘোষণা করা হয়। রাজ্যসভা নির্বাচন লোকসভা নির্বাচনের থেকে পুরোপুরি আলাদা। রাজ্যসভা নির্বাচন ইনডিরেক্টলি পাবলিক নির্বাচন করে। এখানে শুধুমাত্র এমএলএদেরই কিন্তু নির্বাচন করার ক্ষমতা আছে, আর রাজ্যসভায় প্রতিটি সদস্যদের মেয়াদ 6 বছর। তবে প্রতি 2 বছর অন্তর অন্তর 1/3 সদস্য পরিবর্তন করা হয়। আমি আগে বলেছি রাজ্যসভায় ম্যাক্সিমাম 250 জন মেম্বার থাকতে পারে, যার মধ্যে 238 জন মেম্বার রাজ্যের এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে নির্বাচন করা হয়, আর বাকি 12 জন মেম্বারকে প্রেসিডেন্ট নিযুক্ত করে। কিন্তু একটা শর্ত আছে, সেটা হলো শিল্প, সাহিত্য, বিজ্ঞান এবং সমাজসেবায় তাদের স্পেশাল নলেজ অথবা সেই রকম কোনো অবদান থাকতে হবে। তবেই অ্যাজ আ এক্সাম্পল 2012 সালে সচিন তেন্ডুলকার এবং রেখাকে এর আন্ডারে নমিনেট করা হয়েছিল। রাজ্যসভায় বর্তমান আসন সংখ্যা 245, যার মধ্যে 233 জন নির্বাচিত এবং 12 জন নিযুক্ত। জম্মু কাশ্মীরে পুনর্গঠন আইন 2019-এর পরে
আসনগুলি 245-এ নেমে এসছে। তবে সর্বোচ্চ 250 জন সদস্যের আসন যদি রাজ্যসভার সেই রকম রিকোয়ারমেন্ট থাকে তবে নিযুক্ত করতে পারে। এবার বলি স্টেট অ্যাসেম্বলি ইলেকশন অথবা রাজ্য বিধানসভা নির্বাচনের ব্যাপারে। বিধানসভা সদস্যরা তাদের নিজের নিজের এলাকায় নির্বাচনের জন্য দাঁড়ায় এবং ভারতের নাগরিক মানে আমরা আমাদের পছন্দ মতন প্রার্থীকে নির্বাচিত করি। তবে বিধানসভায় জয়ী প্রার্থীদের এমএলএ বলা হয়। আর এখানে লোকসভার মতো বিধানসভাতেও সিট কিন্তু ফিক্সড হয়। আর এই বিধানসভা নির্বাচন প্রতি 5 বছর অন্তর অন্তর হয়। শুধু ডিফারেন্স এটাই যে প্রত্যেকটা আলাদা আলাদা টাইমে এই ভোটটি হয়। আর এই নির্বাচনে যে পার্টি 50%-এর বেশি সিট পায় সে মেজরিটি বা পূর্ণ বহুমতে জয়ী হয়। আর তাদের মধ্যে থেকে এমএলএরা তাদের একজনকে অ্যাজ আ চিফ মিনিস্টার অফ দ্য স্টেট নির্বাচন করে। আমরা টাইপস অফ ইলেকশনের ব্যাপারে তো বুঝলাম, কিন্তু এই ইলেকশনগুলো পরিচালনা করার জন্যও কিন্তু আমাদের একটি সংস্থা কাজ করে। তা হলো আমাদের ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন স্থাপিত হয় 1950 সালে 25শে জানুয়ারি। এই দিনটাকে অনেকে ন্যাশনাল ভোটার্স ডে হিসাবেও সেলিব্রেট করে। এই নির্বাচন কমিশন কিন্তু খুব পাওয়ারফুল একটা সংস্থা। আমাদের সুপ্রিম কোর্ট বলেছে যেখানে আমাদের আইনগুলো নীরব থাকে সেখানে এই নির্বাচন কমিশন সংবিধানের অধীনে যথাযথ কাজ করার ক্ষমতা রাখে। আমরা ভোট দেওয়ার এই প্রক্রিয়া তো বুঝলাম, কিন্তু এখন কথা হচ্ছে ভোট দেওয়ার আগে আমাদের কি দেখে ভোট দেওয়া উচিত। আমার মতে মনে হয় একজন মানুষকে ভোট দেওয়ার আগে দেখা উচিত তিনি কতটা সৎ, তিনি শিক্ষিত কিনা, তার কথা বলার ধরন কেমন, তিনি দূরদর্শী কিনা, তিনি সাধারণ মানুষের হয়ে কতটা কথা বলেন এবং কেমন ধরনের কথা বলেন, তিনি শুধু কথাই বলেন না মানুষেরটা শোনেন। এই সব কিছু দেখেই আমার মনে হয় ভোট দেওয়া উচিত। আচ্ছা, আপনার কোনো প্রার্থী পছন্দ না হলে আপনি নোটাতে ভোট দিতেই পারেন, কিন্তু এই নোটা মানেটা কি? নোটা মানেই হচ্ছে নান অফ দ্য অ্যাবভ, মানে আপনার ওপরের কোনো প্রার্থী পছন্দ নয়। 2013 সালে 27শে সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট ঘোষণা করেছিল যে ভোটারদের ব্যালট দেওয়ার সময় এই নোটা বিকল্পটা থাকা উচিত এবং এটা সব ইভিএম মেশিনে বাধ্যতামূলক করেছিল ইলেকশন কমিশন। কিন্তু কথা হচ্ছে যে এই নোটা নির্বাচনের ফলাফলটা কি? আসুন তাহলে এই রিপোর্টটা দেখুন। বলছে একটি নির্বাচনী এরিয়ায় নোটা যদি সবথেকে বেশি ভোট পায় তাহলে দ্বিতীয় যে প্রার্থী সবথেকে বেশি ভোট পেয়েছে তাকে বিজয়ী ঘোষণা করা হবে। এটা শুনে আপনারা বলবেন এর মানেটা কি? নোটা সত্যি কোনো গুরুত্ব আছে কিনা তা নিয়ে একটা তর্ক বিতর্ক রয়েছে। কিছু মানুষের মতে নোটার কোনো মূল্যই নেই ভারতীয় সিস্টেমে, কারণ যে সর্বাধিক ভোট পাবে তাকে বিজয়ী ঘোষণা করা হবে, যদি সেই এরিয়াতে নোটা সবথেকে বেশি ভোট পেয়ে থাকে তাহলেও। এবার আপনারা বলবেন তাহলে এই সুপ্রিম কোর্ট নোটা বিকল্পটা কেন আনলো? কারণ সুপ্রিম কোর্ট এই নোটা বিকল্পটি এনেছিল এই কারণে, যদি কোনো প্রার্থী নোটা ভোটে জয়ী হন তাহলে সে বুঝবে মানুষ কিন্তু তাকে আনন্দ সহকারে ভোট দিয়ে আনেন এবং সেইভাবে সে আগামীতে আরও ভালো কাজকর্ম করবে। এইভাবেই এই নোটা বিকল্পটি আনা হয়েছিল। বুঝতে পারছেন সুপ্রিম কোর্ট এই বিষয় নিয়েও কতটা ভেবেছিল? তবে যাই হোক, আমার মতে বলে নোটাতে ভোট দেওয়ার থেকে ভালো আপনি যাকে স্বল্প বিস্তর পছন্দ করেন তাকে ভোট দিন। তবে আপনাদের এই বিষয়ে কি মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর নোটা নিয়ে যদি পুরো ডিটেলড একটা ভিডিও লাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি এর ওপর একটা ডিটেল ভিডিও বানাবো, কারণ এই ভিডিওতে নোটা নিয়ে পুরো ডিসকাস করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর আপনি যদি ভোট দিতে না যান তাহলে আপনি নির্বাচনে দাঁড়ানো কাউকে পছন্দ করেননি এটা হতে পারে, অথবা আপনি এই ভোট প্রচারের বিষয়টাকেই পছন্দ করেন না। ভাবুন আপনার ভোট কোনো পক্ষের জন্য কিন্তু গণনা করা হবে না। এই একটা ভোট আপনার মতামত প্রকাশে সুযোগ করে দেয়। কিন্তু আমি আগেও বলেছি আর এখনও বলছি, এক একটা ভোট প্রত্যেকটা নাগরিকের কণ্ঠের স্বর। কিন্তু এই একটা ভোট আপনি যদি না দিতে যান তাহলে আপনার হয়ে অন্য কেউ সিদ্ধান্ত নেবে। সেটা কি আপনি চান? একজন ভোটার হওয়া মানে আমাদের সংবিধান আপনার হাতে কিছু দায়িত্ব তুলে দেয়। কিসে দায়িত্ব জানেন? তার কিছুই নয়, আমাদের দেশের ভবিষ্যৎ গঠনের। আর আপনি যদি এই সব দায়িত্বগুলো ঠিকঠাকভাবে পালন করেন তবেই আপনি একজন সম্পূর্ণ নাগরিক হওয়ার দিকে এগোবেন। আর এই নির্বাচনের জন্য গভর্নমেন্ট কত কোটি কোটি টাকা খরচা করছে। শুধু তাই নয়, আমাদের সংবিধান কত নিয়ম শৃঙ্খলা তৈরি করে রেখেছে শুধু আমাদের এই ভোট দিতে যাওয়ার জন্য। ভাবুন তো কত বিপ্লবী প্রাণ হারিয়েছে এই ডেমোক্রেসি বা গণতন্ত্র তৈরি করার জন্য, যাতে আমাদের পাওয়ার আমাদের হাতেই থাকে। তারপরেও যদি আপনি ভোট দিতে না যান তাহলে সত্যিই আপনি একজন সম্পূর্ণ নাগরিক হতে পেরেছেন কি না তা একবার ভেবে দেখবেন। এইসব কথা বলাতে
সুভাষচন্দ্র বসু একটা কথা মনে পড়ে গেল। তিনি বলতেন, ইট ইজ দ্য প্রাইম রেসপন্সিবিলিটি অফ এভরি সিটিজেন টু ফিল দ্যাট হিজ কান্ট্রি ইজ ফ্রি অ্যান্ড টু ডিফেন্ড ইটস ফ্রিডম ইজ হিজ ডিউটি। এর বাংলা অনুবাদ হলো, প্রত্যেকটা নাগরিকের প্রধান দায়িত্ব হলো অনুভব করা তার দেশ স্বাধীন এবং দেশের স্বাধীনতা রক্ষা করা তার কর্তব্য। একটা কথা মনে রাখবেন, লড়াইটা কিন্তু কোনো দলের মধ্যে নয়, লড়াইটা আইডিওলজির। তাই বলবো, আপনিও ভোট দিতে যান এবং অপরকেও উৎসাহিত করুন। শেষ করার আগে একটাই কথা, ভোট দিন বাঁচতে এবং অপরকে বাঁচাতে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তবে কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।